ব্রেস্ট ক্যান্সার একটি নিরাময়যোগ্য ক্যান্সার। শারীরিক কোনো পরিবর্তন দেখা দিলেই খুব তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। মানসিক স্বাস্থ্য সুস্থতার একটি প্রথম অন্যতম উপায়, আর সে কারণে ক্যান্সারের রোগীর পাশে পরিবারের সকল সদস্যকে সহানুভূতি ভালোবাসা নিয়েই দাঁড়াতে হবে, সহায়তা দিতে হবে। এতে ভয়ের কিছু নেই। নির্ভয়ে ডাক্তারের চিকিৎসা নিন, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। প্রিয় দর্শক, ফ্রেন্ডস হ্যান্ড আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক বিশেষ আয়োজন ব্রেস্ট ক্যান্সার দ্রুত শনাক্ত উত্তম সুরক্ষা। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ব্রেস্ট ক্যান্সার এক মরণ ব্যাধির নাম। শোনা মাত্রই যেন সৃষ্টি হয় ভয়াবহ আতঙ্ক। দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং সেই সাথে ব্যয়বহুল চিকিৎসা সব কিছু মিলিয়ে রোগী এবং তার পরিজনরা যেন হয়ে যায় দিশেহারা। অথচ একটু সচেতনতা, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসার মধ্য দিয়ে দ্রুত আরোগ্য সম্ভব, ভালো থাকা সম্ভব। ফ্রেন্ডস হ্যান্ডের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্রেস্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এবং বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার সৈয়দা হাসিনা আজম, তিনি আজ আমাদের সাথে আছেন। আমরা প্রথম পর্বে তার কাছ থেকে জেনেছিলাম ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিস, লক্ষণ এবং রোগ নির্ণয় সম্পর্কে। আজ দ্বিতীয় পর্বে আমরা তার কাছ থেকে জানব ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা এবং সার্জারি বিষয়ে। আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাইছি যে ব্রেস্ট ক্যান্সারে সার্জারি কতটুকু প্রয়োজন? আমি প্রথমে একটু বলে নেই যে একটা সার্জারিতে যাওয়ার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করতে হবে। কারণ একটা রুগী এসছে আমার কাছে, তার একটা ব্রেস্টে একটা গুটি হয়েছে অথবা অন্য কোনো উপসর্গ নিয়ে। এখন ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। তার জন্য আমরা যেগুলো পরীক্ষা করি, যারা 40 বছর কি তার ঊর্ধ্বে তাদের জন্য ম্যামোগ্রাফি এবং আলট্রাসাউন্ড, এবং তারপরে গুটির থেকে একটু এফএনএসি যেটাকে আমরা বলি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যে গুটির থেকে রস নিয়ে পরীক্ষা করে দেখা যে ওখানে কোনো ক্যান্সারের জীবাণু বা সেল আছে কিনা। তো এখন ম্যামোগ্রাফি আর আলট্রাসাউন্ড কিন্তু দুটো ব্রেস্টেরই করতে হয়। কারণ হচ্ছে এক সাইডে একটা চাকা হয়েছে, সেটা তো আমরা ডায়াগনোসিস করব, অন্য সাইডে কোনো কিছু আছে কি না। এবং আরেকটা কারণ হচ্ছে দুই সাইড কম্পেয়ার করার জন্য, কারণ এক একজনের ব্রেস্ট এক এক রকমের ডেন্সিটি থাকে, সেইটা কম্পেয়ার করার জন্যও দুই সাইডেরটা করতে হয়। আর একটা হলো যে এফএনএসি যেটা নিডল সাইটোলজি, যেটা এর থেকে উন্নত একটা পরীক্ষা যেটা আছে, যেটা আজকাল আমরা সেটাই বেশি প্রেফার করি, সেটা হচ্ছে নিডল কোর বায়োপসি। একইভাবেই করা হয়, কিন্তু ওই নিডল দিয়েই টিস্যু নেওয়া হয় এখান থেকে, তাতে আমরা আরও অনেক কিছু ভালোভাবে দেখতে পাই এবং কনফার্ম করতে পারি। এখন যদি রোগ নির্ণয় হয়ে দেখা যায় যে এখানে ক্যান্সার আছে, এটার জন্য কিন্তু 3টা গ্রুপ অফ পিপল ইনভলভড। একটা তো আছে ডাক্তার, সার্জন, সে তো আছে। দ্বিতীয়ত আছে হলো যে প্যাথোলজিস্ট, যিনি ওই পরীক্ষাগুলো দেখবেন, ডায়াগনোসিসটা করবেন যে সাইটোলজিতে ক্যান্সার আছে কি না, কোর বায়োপসিতে ক্যান্সার আছে কি না। আরেকটা হচ্ছে রেডিওলজিস্ট, আলট্রাসাউন্ড আর ম্যামোগ্রাফি যিনি দেখবেন, উনিও একটা মতামত দেবেন। তো এইটাকে বলে ট্রিপল অ্যাসেসমেন্ট। আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো যে অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে ছোট বাচ্চা বয়সী টিনেজারদের ম্যামোগ্রাফি করে। এটা কিন্তু একটা ভুল ইনভেস্টিগেশন এই বাচ্চাদের জন্য। কারণ হচ্ছে যে এরা হচ্ছে একটা পরীক্ষা যখন করবে, এটা সাহায্য করার জন্য, ডায়াগনোসিসটা পাওয়ার জন্যই করা। ম্যামোগ্রাফি এই কম বয়সী মহিলাদের করলে পরে দেখা যায় যে খুব বেশি হেল্পফুল হয় না। আরেকটা পরীক্ষা যেটা আছে, যেটা অনেক সময় করা হয় কিন্তু একটু ব্যয়বহুল, যেটা বলে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স। এইটা দিয়ে আরও স্পষ্টভাবে, পরিষ্কারভাবে ক্যান্সারগুলো দেখা যায়। সো ম্যামোগ্রাফি, আলট্রাসাউন্ড আর এই নিডল টেস্ট, এই 3টা পরীক্ষাতেই কিন্তু ডায়াগনোসিস হয়ে যায় যে এটা কি আছে।
এখন পরবর্তী চিকিৎসা প্ল্যানিংটা হয় স্টেজ 1 আর 2 যদি থাকে তাহলে কিন্তু আমরা সার্জারিটা আগে করি, পরবর্তীতে কেমোথেরাপিতে পাঠাই। এখন ট্রিটমেন্টের বেলায় আমি বলে নেই একটু, সেটা হচ্ছে সার্জারি হচ্ছে অনলি একটা অংশ ট্রিটমেন্টের। সার্জারির পরে সাধারণত কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগে, যেটা অনকোলজিস্ট করে, মেডিকেল অনকোলজিস্ট। সার্জন সেটা সাধারণত করে না। আর তারপরে আছে হরমোন থেরাপি, এবং সব শেষে হচ্ছে যে সব চিকিৎসা শেষ হয়ে গেলে ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, যে চেক আপে থাকা। আর যাদের স্টেজ 3 আর 4 তাদেরকে তাদের টিউমারটাকে অপারেশনের উপযোগী করতে হলে তাদেরকে আগে কিমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করে শ্রিঙ্ক করে নিয়ে অপারেশনটা করলে পরে অনেক বেটার রেজাল্ট হয়। সেই জন্য অনেক সময় আমাদেরকে রুগীদেরকে কেমোতে আগে পাঠাতে হয়। আর সার্জারি আমরা কি সার্জারি করি, যদি আর্লি আসে, যে আমাদের কথা হচ্ছে যে আর্লি ডিটেকশন ইজ দ্য বেস্ট প্রোটেকশন এটা বলে, তাহলে হয় কি অনেক সময় আমাদের কিন্তু ব্রেস্ট রিমুভ করা লাগে না। ছোট্ট টিউমার এক পাশে যদি থাকে আমাদের সেই অংশটুকু রিমুভ করলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়। সেটা ইজ সেম রেজাল্ট আর সেম সেফটি অ্যাজ ম্যাস্টেকটমি। ম্যাস্টেকটমি মানে ওই অঙ্গটা রিমুভ করে ফেলা। তা যাদের লাগে তাদের ব্রেস্ট রিমুভ করে ফেলা হয়, অথবা যদি পারা যায় ব্রেস্ট কনজার্ভিং সার্জারি যেটা করা হয় লাম্পেক্টমি করে, আর সেই সাথে বগলের টিস্যু কিছু নেওয়া হয় প্রপারলি স্টেজিং করার জন্য। অনেকের আছে ওই ব্রেস্টের থেকে টিউমার থেকে বগলে কিছু স্প্রেড করে, সেগুলো আমরা জানতে পারি, সে তাদের ট্রিটমেন্ট একরকম। আর যাদের কোনো স্প্রেড নাই, বগলে কোনো কিছু পাওয়া যায় না, তো তাদের ট্রিটমেন্ট আরেকটু অন্যরকম। সো এভাবে করে প্রত্যেকটা রুগীকে আলাদা করে তাদের নিড অনুযায়ী সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করলে পরে সবসময় খুব ভালো ফল পাওয়া যায়। এত সুন্দর করে আপনি গুছিয়ে বললেন, আমার মনে হয় যে যারা দর্শক আছেন তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আর থাকবার কথা নয়, অনেকটাই তারা বুঝে যাবেন। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন তো হতে হবে, কিন্তু তারা বুঝে আমার যাবেন। মতে ডাক্তারের সাথে রুগীদের কথা বলাটা খুব প্রয়োজন। কারণ হচ্ছে একটা তো আছে যে ডাক্তারের উপর আস্থা তো একটা বিল্ড হতে হবে, একটা রেপোর্ট হয়। আর একটা হলো যে প্রশ্ন যদি থাকে, প্রশ্ন করা উচিত ডাক্তারকে, এবং ডাক্তার নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে একটা সহজভাবে তাকে বুঝিয়ে বলা। কারণ তার শরীর, তার একটা চিকিৎসা হচ্ছে, তার মনে অনেক প্রশ্ন, অনেক ভয়। তো সেইখানে চিকিৎসার ব্যাপারে যাতে সে ক্লিয়ার মাইন্ডে ওটিতে যেতে পারে, এবং রুগীকে সবসময় ইনভলভ করা উচিত। আরেকটা কথা আমি যেটা বলতে চাই, অনেক সময় অনেক আত্মীয় স্বজন বলে না, রুগীকে বলবেন না, রুগীকে বলবেন না, সে ক্যান্সার শুনলে সে আর সেটা সহ্য করতে পারবে না। আমার মনে হয় পজিটিভলি বললে, রুগীকে বুঝিয়ে বললে, রুগী নিজেও বুঝবে যে কতটুকু গুরুত্বপূর্ণ তার ট্রিটমেন্টটা ঠিক মতো নেওয়া। কারণ ট্রিটমেন্টটা কিন্তু সহজ না। মানুষের একটা অঙ্গ ফেলে দেওয়া, মানুষের একজনের ক্যান্সার হয়েছে, এই দুটো খবরই খুবই গুরুত্বপূর্ণ একটা মহিলার জন্য। এবং তাকে যদি এটার মধ্যে ইনভলভ না করা হয় এবং পজিটিভলি যদি ইনভলভ করা হয়, সেখানে আবার ফ্রেন্ডস অ্যান্ডের হাত আসে, যখন অন্য সার্ভাইভাররা এসে তার সাথে কথা বলে দেখায় যে না, আমরা দেখো আমরা চিকিৎসা করেছি, ভালো আছি, তখন সে অনেক উৎসাহিত হয় এবং সে অনেকটা বেটার মানসিক শক্তিটা পায়, অনেক বেটার ফিল করে। এবং এই মানসিক শক্তি নিয়ে যদি সে অপারেশন এবং চিকিৎসা করে, ফলাফলটা অনেক ভালো হয়। আপনার কাছে জানতে চাইছি যে আমাদের দেশে তো রক্ষণশীল সমাজ এখনও বিদ্যমান, সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সার্জারি বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং সংকোচ কাজ করে। আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। সংকোচ শুধু সার্জারির ব্যাপারে না, সংকোচ হচ্ছে যে জিনিসটা যখন প্রথমে যে বলবে যে আমার একটা ব্রেস্টে চাকা হয়েছে, এই কথাটা বলতেই মহিলাদের যথেষ্ট কষ্ট হয়, ইভেন ফ্যামিলি মেম্বার্সদেরকে। এখন যখন আত্মীয়রা জানে যে এই সমস্যাটা হয়েছে, তখন না তাকে নিয়ে আসবে চিকিৎসার জন্য। তারপরে তাকে বলা হচ্ছে যে সার্জারি করা হবে। তো মোটামুটি সবাই এইটুক তাদের জ্ঞান ধারণা আছে যে ব্রেস্টে ক্যান্সার হলে ব্রেস্টটা রাখা যায় না, এটা বাদ দিতে হয়। বরঞ্চ ব্রেস্ট রেখে ট্রিটমেন্ট করতে গেলে তখন আমাদের অনেক ভালো করে বুঝাতে হয় যে ব্রেস্টটা রাখলে কোনো সমস্যা হবে না, এই জিনিসটা বুঝাতে হয়। তো সেই জন্য মানুষকে আসলে বুঝালে বুঝবে না কেন, ঠিকই বুঝতে পারে। এবং অনেকে আছেন, দেখা যায় যে বিশেষ করে গ্রাম বাংলায় যে ধরনের সিরিয়াস অসুখেও দেখা যায় যে হোমিওপ্যাথি, কবিরাজির চিকিৎসা নিচ্ছে, তারা চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন। এটা আসলে কতটুকু ক্ষতিকর হয়? এটা তো খুবই ক্ষতিকর।
কারণ হচ্ছে যে কোনো কিছু যদি না করে, কোনো ট্রিটমেন্ট যদি না নেয়, তাহলে জিনিসটা যতখানি দ্রুততার সাথে আগাবে, আপনি যদি সেখানে হোমিওপ্যাথি বা এই যে সমস্ত বনৌষধি ওষুধ এগুলা যদি দিয়ে ট্রিটমেন্ট করা হয়, আমরা দেখেছি যে খুবই দ্রুততার সাথে বেড়ে যায়। অনেক যেটা স্টেজ 1-2-তে হয়তো আসতো, সেটা দেখা যায় 3-4 করে তারপরে আসছে। তো সেজন্য খুবই ক্ষতিকর, এসব করতে যাবেন না। আগে দেখান ভালো করে একজন চিকিৎসককে, এবং চিকিৎসার একটা প্ল্যানিং করা হোক, আপনাকে বোঝানো হোক, সেইভাবে করে আপনার আগালেই হবে। আমাদের দর্শকরা আপনার মুখ থেকেই শুনেছে এবং আমাদের বিশ্বাস যে তারা সচেতন হবে, তারা এই ভুল কাজটা করবে না। জানতে চাইছি যে আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারের সার্জারির ক্ষেত্রে নির্ভরযোগ্যতা কতটুকু অর্জন করতে পেরেছে সকলের? আমার মনে হয় এটা আগের থেকে অনেক অনেক বেড়েছে। নির্ভরযোগ্যতা তো আছে, কারণ হচ্ছে ভালো ট্রিটমেন্ট আছে, আমাদের ডাক্তাররা ভালো ডায়াগনোসিস করতে পারে, আমাদের ইনভেস্টিগেশন সাইডে অনেক উন্নতি হয়েছে, অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে ভালো ভালো মেশিনপত্র এসেছে, একদম আধুনিক, বাইরের দেশের মতনই বলতে পারেন। তো সেখানে এখন আস্থার জায়গাটা হচ্ছে যে আমাদের যে ম্যানেজমেন্ট, যে হসপিটালের ম্যানেজমেন্টগুলো, তারপর হচ্ছে রুগীদের সাথে কথা বলা, সময় দেওয়া, তাদেরকে একটু সময় দেওয়া, এই জিনিসগুলোর দিকে আমার মনে হয় আমাদের একটু খেয়াল করা উচিত। আমি যতদূর বুঝি যে আমার রুগীদেরকে যদি আমি সময় দিয়ে বুঝিয়ে বলতে পারি, তাদের আস্থার জায়গা তো আরেকটু ভালো হবে। এবং অনেক সময় অনেক রুগীরা কিন্তু চলে যায় মানে বলতে বিদেশে চলে যায় চিকিৎসার জন্যে, বা অন্য কোথাও যায়। আবার অনেকে আছে ওখানে হয়তো চিকিৎসা করে, আবার অনেকে আছে কিন্তু ফিরে আসে আবার চিকিৎসা কিন্তু দেশেই করে। ফিরে তো আসতেই হবে, এটা তো দীর্ঘমেয়াদী না, চিকিৎসা। ফিরে আসা একটা ফিরে আসা হচ্ছে চিকিৎসা শেষ করে ফিরে আসা, আর একটা ফিরে আসা মানে চিকিৎসার জন্য মাঝপথে। দেশে ফিরে আসা। তো এখন তার মানে হচ্ছে তারা বাইরে গিয়ে হয়তো কোনো ডিফারেন্স তারা পায়নি, যা এখানে বলা হয়েছে ওখানেও হয়তো তাই বলা হয়েছে, সেই জন্য তখন আবার আস্থাটা বেড়ে যায়। একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে ক্যান্সার তো একটা ব্যয়বহুল চিকিৎসা নিঃসন্দেহে, তো আর্থিকভাবে যারা একটু অসচ্ছল নারী, তারা কোথায় যেতে পারেন চিকিৎসা করতে আমাদের দেশে? আমাদের দেশে কিন্তু ক্যান্সার হসপিটাল আছে, হাসানিয়া মিশন আছে, তারপরে মহাখালীতে ক্যান্সার ইনস্টিটিউট আছে, এবং আরও ডেল্টা আছে। এইসব সরকারি হাসপাতালে কিন্তু এখন অনেক রকমের ব্যবস্থা হচ্ছে এবং সেখানে যেতে পারে। প্রত্যেকটা সরকারি হাসপাতালে একটা অনকোলজি ডিপার্টমেন্ট আছে। তো ওখানে অবশ্যই মানে যেহেতু ব্যয় একটু কম হয়, সেহেতু ভিড়টাও একটু বেশি হয়, হয়তো অনেক সময় সময়ও একটু বেশি লাগে, কারণ রেডিওথেরাপি নিতে গেলে তো আসলে হাসপাতালে তো যেতেই হবে। তো সেই জন্য আর প্রাইভেট সাইডেও অনেক ব্যস্ততা আছে। তো যাদের একটু আর্থিক সমস্যা, তাদেরকে এই সরকারি হাসপাতালগুলোতেই যেতে বলবো, কারণ এখন কিন্তু অনেক হাসপাতালে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট এবং ডাক্তার আছে যারা এগুলো ডিল করতে পারে। আমরা আপনার কাছ থেকে আরও জানবো এই বিষয়ে, তার আগে দুজন ক্যান্সার সার্ভাইভার, তাদের মুখ থেকে তাদের যুদ্ধ জয়ের গল্পটা শুনি এবং তাদের সাথে সাহায্যের হাত বাড়িয়েছে ফ্রেন্ডস হ্যান্ড। দ্বিতীয় বাচ্চা নিব যখন, তখন আমি অনুভব করলাম যে এরকম আমার শরীরের মধ্যে একটা ছোট্ট গোটা। তখনই আমি আসলে ডাক্তারের খোঁজ করলাম, পেয়ে গেলাম হাসিনা আপাকে। তো আপা বললো, তাহলে ছোট্ট একটা সূচ দিয়ে একটুখানি তোমার টিস্যু নিয়ে আমি পরীক্ষা করে দেখি, তারপরে আমরা ডিসিশনে যাব। তো সেই হিসাবে আমার এফএনএসি হলো, কাজ করছি, এর মধ্যে হঠাৎ করে হাজব্যান্ডের ফোন গেল, বাসায় আসো, একটু দরকার আছে। সাথে সাথে চলে এলাম, ও নিয়ে আমাকে হাসিনা আপার কাছে গেল। আপা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেন, যেটা আমার নিজের কাছেও খুব ভালো লাগে, যে যেটা আমার জানা দরকার সেটা আমি আগেই জেনে যাই। আমার জন্যে এখনো পর্যন্ত আমি বলবো যে সবচাইতে আনন্দের বিষয় ছিল যে আমার বয়সটা তো অল্প ছিল, তখন মাত্র 32 শেষ হয়েছে আমার বয়স। বাচ্চা নেয়ার জন্যেই বেসিক্যালি আমি চেষ্টা করছিলাম, যেহেতু আমার বাচ্চার বয়স 5 হয়েছিল বড়টার। তো তখন আমার প্ল্যানই ছিল আমি সেকেন্ড ইস্যু নিব, এবং এই সেকেন্ড ইস্যু নিতে গিয়েই যখন এটা ধরা পড়লো, চিকিৎসা নিলাম। আমাকে একজন ডক্টর আদভানি, যিনি উপমহাদেশেরই একজন অনেক নামকরা ডাক্তার, আমাকে ডাক্তার বললেন যে এটা কোনো ব্যাপারই না, তুমি আমাকে 6টা মাস সময় দাও, চিকিৎসা নাও, তারপরে সবচাইতে বেস্ট রেজাল্ট পাবে যদি তুমি 2 বছর অপেক্ষা করে বাচ্চা নাও। অনেকেই ভয় দেখালো,
আমার অনেক সিনিয়ররা ভয় দেখিয়েছে, বলেছে তুমি এত বড় একটা অসুখ থেকে উঠেছো, আবার বাচ্চাও নিচ্ছ, বাচ্চাটার আবার কোনো সমস্যা হবে না তো? তো আমি বললাম যে আমাকে তো ডক্টররা বলেছেন কোনো রকম কোনো সমস্যা নাই, এবং আমি যেটুকু পড়েছি বা বুঝতে পারছি কোনো সমস্যা অন্তত এই সিস্টেমে আমি দেখছি না, সো আমি কেন বাচ্চা নিতে পারবো না। 2008 সালে আমার একটা সুন্দর ফুটফুটে সুস্থ, সম্পূর্ণ সুস্থ এবং আমি বলবো যে অনেক ট্যালেন্টও একটা বাচ্চা হলো। 2010 সালে আমি আমার ডান সাইড ব্রেস্টে একটা শক্ত গোটা অনুভব করি, মার্বেলের মতন শক্ত। 1 মাস পার হয়ে গেল, দেখি আমি ভাবি যে ফোড়া হয়তো পেকে বের হবে, কিন্তু দেখি ও এমনই আছে। হাজব্যান্ডকে আমি বলি, তখন আমার হাজব্যান্ড তখন তো আমাকে বকা দিল যে কি তুমি এরকম একটা টিউমার হয়ে আছে আর তুমি আমাকে বলোনি। একটা গাইনি ডাক্তারের কাছে গেলাম, তো উনি এফএনসি টেস্ট দিল, আলট্রাসোনোগ্রাম দিল। আবার আর এক ডাক্তারের কাছে, লেডি ডাক্তারের কাছে গেলাম, উনিও একই টেস্ট দিল। তারপরে ওই টেস্ট করাতে যেয়ে হাসিনা ম্যাডামের খবর জানলাম যে উনি লালমাটিয়ায় বসে। তারপরে রিপোর্ট নিয়ে আপার কাছে আসলাম, রিপোর্টে পজিটিভ ছিল, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলেনি। তো আমার ছেলেও জানে। তো আমি দেখি আমার ছেলে কিছুক্ষণ পর বাথরুমে যায়, কান্নাকাটি করে, চোখ টোক দেখি লাল, সামনে আসে। তা আমি বলি যে কী ব্যাপার, তোর চোখ লাল কেন? তো না আম্মু কিছু না, এমনি চোখ লাল। তখনও আমি জানি না যে আমি এত বড় রোগে আক্রান্ত হয়েছি। ম্যাডাম আমার হাজব্যান্ডকে বলে, ওনাকে আপনি বলছেন যে ওনার ক্যান্সার? তখন আমি মনে হয় যেন আকাশ থেকে পড়লাম, যে কী বলে, রোগী আমার শরীরে 1 মাস ধরে বসবাস করছে। তারপরে আর সময় নিল না আপা, বললো গ্রেড 2। তো অপারেশন আপা করলো। অপারেশন করার পর আমি 4টা কেমোথেরাপি দিই। আমার শুধু 4টা কেমোথেরাপিই লেগেছে, আর রেডিওথেরাপির আমার প্রয়োজন হয়নি, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাই। এই আপা যে ফ্রেন্ডস অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার সাপোর্ট সোসাইটি প্রতিষ্ঠাতা, এগুলো আমি তখনও জানতাম না। তারপরে ফোন পেয়ে আমি এখানে আসি। এখানে আসার পরও আমি একদম অবাক হয়ে যাই, দেখি আপাও এসে, সবার আগে আপা চলে আসছে। তারপর দেখি আরও পেশেন্ট, তারপর সব ভলেন্টিয়ার, সবাইকে আমি দেখছি যার মনের কথাগুলো বলছে, আমি একদম অবাক হয়ে শুনছি। তখন ওই যে আমার ভিতরটা চেঞ্জ আসলো, যে তখন আমি আমি তো বাঁচবো। এই যে ফ্রেন্ডস হ্যান্ডের উদ্যোগটা মনোবল দিচ্ছে এবং বন্ধুর মতো পাশে থাকছে, এই সাংগঠনিক যে সহযোগিতাটা আপনি করছেন আপনার উদ্যোগে, এটা কিভাবে করছেন? আমরা ফ্রেন্ডস হ্যান্ডের প্রায় 12 থেকে 14 জন ভলেন্টিয়ার আছে। ভলেন্টিয়ার হচ্ছে তারা তাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, আগে চিকিৎসা করেছে, ভালো হয়েছে, এবং তারা এখন স্বাভাবিক নর্মাল জীবনযাপন করছে। তো এরা হলো সারভাইভার। আরও 2-1 জন আছে যাদের ব্রেস্ট ক্যান্সার হয়নি, কিন্তু তারাও হাত বাড়িয়েছে কাজ করার জন্য। তো এদেরকে নিয়ে আমরা যেটা করি, কাউন্সেলিং সেশন করা হয় মাসে একবার, লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ, শেষ শুক্রবারে আমরা সকালবেলা 2 ঘন্টার জন্য আমরা ওখানে সব মিলিত হই। ওখানে শেয়ারিং হয়, তারপরে হচ্ছে যে ভলেন্টিয়াররা বলে, তারপর যারা নতুন রুগী আছে এবং যারা এই রুগীর রিলেশন আছে তাদের সাথে আমরা কথা আদান প্রদান করি, তাদের সাথে আমরা ইন্ট্রোডিউসড হই, তাদের কি হয়েছে। হয়তো এমনও দেখা গেছে যে 2 দিন আগেই অপারেশন হয়েছে, তো তখন তারা তাদের কথা বলে। প্রথমে সংকোচ বোধ করে এসে বলতে, পরে দেখা যায় যে না, তারা সংকোচটা কাটিয়ে উঠে অনেক সুন্দর করে তাদের কথাগুলো বলতে পারে, যার জন্যে তখন হয় কি তাদের মনের কষ্টগুলা তারা শেয়ার করতে পারে, দেখে তাদের অনেকটা ভালো লাগে, অনেকটা হালকা লাগে। তো এইটা গেল কাউন্সেলিং। তারপর হচ্ছে ওরা বেডসাইড ভিজিটে যায়, যারা ভলেন্টিয়ার আছে তারা হচ্ছে অপারেশনের পরের দিন তারা 1 জন বা 2 জন যে রুগীর কাছে যায়, তাদের বেডের পাশে বসে তাদের সাথে কথা বলে, তাদের অপারেশন হয়েছিল, তো এদেরকে বলে যে আমরা ভালো হয়েছি। তখন ওই নড়েচড়ে উঠে বসে রুগীতে, ভাবে যে সে তো অন্ধকার দেখছে, যে আমার ক্যান্সার হয়েছে, অপারেশন হয়েছে, আমি তো আর বেশি দিন নাই, যে এরকম যে না ঘটনাটা, সেটাই তারা বুঝতে পারে। তো তখন খুব ইন্সপায়ার্ড ফিল করে। এবং এইখানে সবাই একটা প্ল্যাটফর্ম পায় এরা, যেখানে তাদের নিজেদের কথা বলতে পারে। এটা তো বাসায় বলেও হয় না, কোথাও বলে না, এইখানে যারা আসে সবার সাথে সবার একটা
সংযোগ আছে একই রোগের কারণে। নিঃসন্দেহে এটা একটা মহতী উদ্যোগ ফ্রেন্ডস হ্যান্ডের, এবং এই উদ্যোগটা ধারাবাহিকতা বজায় রাখুক সেটাই আমাদের প্রত্যাশা। আমরা আলোচনা একেবারেই শেষ পর্যায়ে, শেষ করবার আগে একটু আপনি জানতে চাইছিলাম যে প্রেগনেন্সির সাথে ব্রেস্ট ক্যান্সারের কি কোনো সংযোগ আছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে হয়েছে যে যেহেতু ব্রেস্ট ক্যান্সার হরমোন ডিপেন্ডেন্ট, আর প্রেগনেন্সির সময় শরীরে অনেক রকম হরমোনের চেঞ্জ হয় এবং অনেক হরমোন বেড়েও যায়, যার জন্যে ওই সময় যদি একটা ব্রেস্ট ক্যান্সার দেখা দেয় ব্রেস্টে, ওটা খুব দ্রুত বাড়ে এবং খুব একটা খারাপ আকার ধারণ করতে পারে। তো সেই জন্যে যখন প্রেগনেন্সির সময় যদি ব্রেস্টে গুটি পাওয়া যায়, সেটা অবশ্যই দেখাতে হবে এবং অবশ্যই সেটার ব্যবস্থা আছে এবং সেইভাবে করে চিকিৎসাও করতে হবে। এইটা যদি এখন প্রেগনেন্সির কারণে ওটাকে নেগলেক্ট করা হয়, ওটা দ্রুত বাড়বে, রোগীর শরীর অনেক খারাপ করবে। আর এই একই কথা প্রযোজ্য বাচ্চা হওয়ার পরে যখন ব্রেস্ট ফিডিংটা করে। ব্রেস্ট ফিডিংয়ের সময় প্রেগনেন্সির সময় দেখা যায় বেশিরভাগ সময় আত্মীয় স্বজনরাও আনতে চায় না, আর মহিলাও হয়তো ভাবে যে কোনো কিছু করলে হয়তো বেবির ক্ষতি হবে। মোটেও তা না, বরঞ্চ না করলেই বেবির ক্ষতি হবে, কারণ এই মাটা যদি সুস্থ না থাকে ওই বেবিটাকে কীভাবে দেখবে। অনেক ঋদ্ধ হলাম আমরা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানতে পারলাম এবং আমাদের দর্শকরাও জানতে পেরেছে। নিঃসন্দেহে তারা উপকৃত হবে। আজকের মতো আলোচনা এখানে শেষ হচ্ছে। আগামী পর্বে আমরা আপনার কাছ থেকে জানবো যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিয়ে। তো সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ মৃদুলা। আমরা জেনে নেব ব্রেস্ট ক্যান্সারের সাথে ঘুমের সমস্যার সংযোগ এবং দেখব কে কি ভাবছেন। ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত মহিলাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে অনিদ্রা। সেজন্য চিকিৎসার পাশাপাশি ঘুমের জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে স্লিপ হাইজিন, মানে স্বাস্থ্যকর কিছু ঘুমের নিয়মকানুন মেনে চলা, স্লিপ শিডিউলিং করে নেওয়া, একই সময় ঘুমাতে যাওয়া, একই সময় ঘুম থেকে ওঠা, বা ঘুম না আসলে 15 মিনিটের বেশি বিছানায় না থাকা, কিছুক্ষণ হয়তো রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস, এই এক্সারসাইজগুলো করা। এইভাবে যদি ঘুমের সমস্যাটা কাটিয়ে ওঠা যায়, তাহলে এই ক্লায়েন্টগুলো আপনার অন্যান্য চিকিৎসার সাথে আরও বেশি সহযোগিতা করে এবং মানসিকভাবে ভালো থাকে, তাদের দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমি প্রথমে আসি একজন আক্রান্ত, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তার ট্রিটমেন্টে কি কি খাবার খুব গুরুত্ব সহকারে নিতে হবে। প্রথমটা হচ্ছে তাকে খেতে হবে কি? খেতে হবে ফ্যাট লিন করে, অর্থাৎ ফ্যাট বাদ দিয়ে খাবারের অংশটা। তার মানে আপনি ধরেন মুরগি খাবেন, আপনি মুরগির যে চর্বি জাতীয় যতগুলো উইংস জাতীয় জিনিস আছে এগুলো খাবেন না, সম্পূর্ণ লিন মিট করে ফ্লেশ অংশটা, মাংস অংশটা খাবেন। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে মাছ। আপনি যত মাছ খেতে পারেন, কিন্তু মাছের ডিম এবং মাছের খেলুটা খাবেন না, এবং সেই ক্ষেত্রে মাছের যে তেলটা সেইটা আপনার জন্য খুব ভালো। তৃতীয়ত হচ্ছে ডিম খান। ডিমের কুসুমে আছে কোলিন। এই কোলিনই মূলত ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনে যেমন কাজ করে, ফলে ব্রেস্ট ক্যান্সার হলে পরে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের পাশাপাশি আপনি যদি প্রতিদিন একটা ডিম রাখতে পারেন, সেটা আপনার ট্রিটমেন্ট পারপাসে খুব ভালো কাজ করবে। সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে ভিটামিনস আর মিনারেলস। এই কারণে যত পারেন আপনি প্রতিদিন খাবারে শাক রাখেন, সবজি রাখেন, কালারফুল সবজি রাখেন, আমরা বলি ক্রুসিফেরাস সবজি, এবং ভিটামিন সি রাখবেন, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুডগুলো। তাহলে কি হবে, আপনার ভিটামিনস এবং মিনারেলস আপনার এই যে ড্যামেজটা হয়েছে, এই ড্যামেজটার ক্ষেত্রে সেলটাকে প্রোটেক্ট করবে। প্রিয় দর্শক, ফ্রেন্ডস হ্যান্ড আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক বিশেষ আয়োজন ব্রেস্ট ক্যান্সার দ্রুত শনাক্ত, উত্তম সুরক্ষা। আজকের দ্বিতীয় পর্বের আলোচনা শেষ হচ্ছে। আগামী পর্বে আমরা আলোচনা করব ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি এবং কেমোথেরাপি প্রসঙ্গে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই